প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দলটি আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার পুরোটা সময় নির্যাতিত হয়েছিল। দলের নেতা কর্মী কেউ বাকি নেই। তারা আসলে কখনো প্রকাশ্যে আসতেই পারেনি। মামলা হামলা গ্রেপ্তার আতঙ্ক তাদেরকে তাড়া করে ফিরত সবসময়। আর তাদের শীর্ষ নেতারা যুদ্ধাপরাধের অভিযোগ যাদের বিরুদ্ধে আনা হয়েছিল, হাসিনা আমলে তাদের বেশ কয়েকদিনের ফাঁসি হয়, কারো কারো যাবজ্জীবন হয়, নানা রকম শাস্তির মুখে তারা পড়েছিলেন। তো তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল, এবং একেবারে অভিযোগগুলো যে সব অমূলক ছিল এরকমও না, কিন্তু বিচার বলতে যা বোঝায় তারা সেটি পাননি। যা হয়েছিল সেটিকে আমরা বলতে পারি এক কথায় মিসক্যারেজ অফ জাস্টিস। মিসক্যারেজ হয়েছিল, কোনো বিচার হয়নি। আসলে সেটি কোনো বিচার না, একতরফা ছিল সেটি। সব অপরাধী বিচার পাবার অধিকার রাখেন, বাদী বিচার পাবার অধিকার রাখেন, বিবাদী অধিকার রাখেন, যত বড় অপরাধী কেউ হন না কেন ন্যায় বিচার পাবার অধিকার তার থাকে। কিন্তু শেখ হাসিনা আমলে সেটি হয়নি। আর এখন যারা জামাত ইসলাম করছেন, একেবারে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে ইয়াঙ্গার জেনারেশন যারা করছেন, তাদের অনেকের আসলে 1971 আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জন্মই হয়নি। এমনকি অনেকের বাবারও জন্ম হয়নি তখন। খোদ জামায়াতের আমির, তিনিও সম্ভবত তখন কিশোর বয়সী ছিলেন। সো যুদ্ধাপরাধ করবার সুযোগ তারও ছিল না, তার দলের অন্যান্য নেতৃবৃন্দের অনেকেরই ছিল না। বাট এখনো তাদের সেই তকমাটি তাদের দলের গায়ে, নেতাকর্মীর গায়ে লেগে আছে। অনেকেই প্রতিপক্ষ চেষ্টা করেন অ্যাডভান্টেজ নেবার জন্য। জামাত ইসলামের যারা রাজনৈতিক ভাবে বিরোধিতা করছেন, তাদের একটি অস্ত্র জামাত ইসলাম যুদ্ধাপরাধী। এই দলটি যুদ্ধাপরাধীর দল, তারা যুদ্ধাপরাধী ইত্যাদি ইত্যাদি। এবং জামাত ইসলামের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির, ছাত্র শিবির সম্পর্কে অনেক বক্তব্য, তাদেরও তকমা আছে, তারা রক কাটেন, এটা করেন ওটা করেন। তো আমাদের জুলাই অভ্যুত্থান সফল হতো না ছাত্র শিবিরের ছেলেরা যদি পেছনে থেকে সহযোগিতা না করতেন। এখানে এখন যারা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির তরুণ নেতৃবৃন্দ আছেন, এদেরও কেউ কেউ ছাত্র শিবির করতেন একসময়। সবাই করতেন এরকম না। আর দল হিসেবে ছাত্র শিবির যেহেতু তারা সুসংগঠিত ছিল, এটি সুশৃঙ্খল দল, ছাত্র শিবির বলি, জামাত ইসলাম বলি, এটি তাদের চরম প্রতিপক্ষ এবং শত্রুরাও স্বীকার করবে, দলটি সুশৃঙ্খল একটি দল। তো তারা ভেতরে থেকে নানা ভাবে এই আন্দোলনকে সহযোগিতা করেছে। যদিও তাদের বদনাম নিতে হচ্ছে, গুপ্ত সুপ্ত ইত্যাদি বলে তাদের এক সময়কার যোদ্ধারা, সহযোদ্ধারাও তাদের বিরুদ্ধাচরণ করছেন। বাট এই গুপ্ত সুপ্তর সহযোগিতা কিন্তু আমাদের লেগেছে ডাইনি হাসিনার কাছ থেকে মুক্তি পাবার জন্য। আর ছাত্র শিবিরের ছেলেদের যুদ্ধাপরাধ করবার তো প্রশ্নই ওঠে না। যেমনটি বলছিলাম, তাদের সম্ভবত গ্র্যান্ড ফাদাররা এটি করলে করে থাকতে পারেন, কিন্তু ছাত্র শিবিরের করবার তো কোনো সুযোগ নেই। তো যাই হোক, এই সমস্ত কিছু বদনাম মাথায় নিয়েও কিন্তু ছাত্র শিবির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছিল, সবগুলো নির্বাচনে অসাধারণ ফলাফল করেছে, ভূমিধর জয় হয়েছিল তাদের। তো সেই বিষয়ে আলাদা করে এখন আর কথা বলবো না। মূলত আজ যে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি, বাংলাদেশ জামায়াত ইসলাম একের পর এক চমক দিয়ে চলেছে রাজনীতি, এবং তারা নিকট অতীতে বলেছিলেন যে সামনে আরো চমক অপেক্ষা করছে। আর সেই চমক সম্পর্কে আমরা আজই জানতে পারলাম। সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতিতে এটি একটি চমক, এটি একটি ব্যতিক্রম। এই ঘটনাটি অশ্রুতপূর্ব, অভাবিতপূর্ব, অদৃশ্যপূর্ব। এটা আগে কখনো ঘটেনি, কেউ শুনেনি এমন কথা। তো বাংলাদেশ জামায়াত ইসলামের সংখ্যালঘুদের মধ্যেও তাদের ভক্ত অনুসারী আছে, তাদের সাপোর্টার্স আছেন সংখ্যালঘুদের মধ্যে কেউ কেউ, তাদের সমর্থক আছেন, ফর্ম পূরণ করে মেম্বার হয়েছেন এমন অনেকেই আছেন। এটি আমরা আগে থেকেই জানতাম। বাট জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম সনাতন ধর্মাবলম্বী কাউকে প্রার্থী হিসাবে ঘোষণা করবে, এটি ছিল আসলে অনেকের জন্যই অভাবিতপূর্ব এবং অশ্রুতপূর্ব। এমন কথা কেউ আগে শুনেনি, যেটি ঘটতে পারে দেখেনি, অদৃশ্যপূর্ণ এবং অভাবিতপূর্ণ ভাবেনি।
তো সেই ঘটনাটি কিন্তু ঘটে গেল খুলনায়। প্রিয় দর্শক, আপনাদের অনেকে মনে থাকবার কথা, গত ফেব্রুয়ারিতে 9 ফেব্রুয়ারি জামাত ইসলাম খুলনা অঞ্চলের 6টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তো সেই 6টি আসনের 5টি বহাল থাকলো আর একটি আসনে পরিবর্তন এসেছে। আর সেই আসনটি হলো খুলনা 1, দাকোপ এবং বটিয়াঘাটা। সো দাকোপ এবং বটিয়াঘাটা আসনে আজ বুধবার 3রা ডিসেম্বর খুলনা বিভাগীয় যে সমাবেশ চলছে 8 দলীয় জোটের জামাত ইসলাম সহ, সেইখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করলেন খুলনা 1 আসনের প্রার্থীর নাম, আর তিনি হলেন কৃষ্ণ নন্দী। আর এই কৃষ্ণ নন্দী হলেন জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি। জামায়াতের যে হিন্দু কমিটি আছে সেটির সভাপতি ডুমুরিয়া উপজেলা কৃষ্ণ নন্দী। এবং পত্রিকান্তরে প্রকাশিত খবর থেকে জানা গেছে এই কৃষ্ণ নন্দী 2005 থেকে জামায়াতের সঙ্গে যুক্ত। আদর্শিকভাবে তিনি জামায়াতের রাজনীতি পছন্দ করেন, যদিও তিনি সনাতন ধর্মাবলম্বী, বাট জামায়াতের সুশৃঙ্খল রাজনীতি, ক্লিন ইমেজ নেতৃবৃন্দের বা কর্মীদের, চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি প্রদর্শন ইত্যাদি এইসব নেই। তো এই বিষয়গুলো তাকে আকর্ষণ করেছে বলে কৃষ্ণ নন্দী জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি একজন সনাতন ধর্মাবলম্বী হিন্দু, আপনি কেন জামাত ইসলাম করছেন, বা জামাত ইসলামের নেতৃস্থানীয়দের মধ্যে একজন উপজেলা পর্যায়ে হলেও, আর আপনাকে প্রার্থী ঘোষণা করা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে। তো এইসব প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন জামায়াতের আদর্শ, শৃঙ্খলা ইত্যাদি বিষয় তাকে আকৃষ্ট করেছে। জামায়াত সমর্থক হতে বাস, জামায়াতের রাজনীতি করা। তো আজই তার নাম ঘোষণা করা হলো আনুষ্ঠানিকভাবে, কৃষ্ণ নন্দী। ইন্টারেস্টিংলি যেমনটি বলছিলাম যে 6টি আসনের প্রার্থিতা ঘোষণা করা হয়েছিল, 5টি ঠিকই আছে, একটিতে পরিবর্তন, সেটি খুলনা 1। আর সেই আসনে গত 9 ফেব্রুয়ারি যার নাম ঘোষণা করা হয়েছিল তিনি ছিলেন মাওলানা আবু ইউসুফ। থাম্বনেইলে মাওলানা সাহেবের ছবিটি দেয়া আছে, প্রিয় দর্শক। তো মাওলানা আবু ইউসুফ ছিলেন, তার নাম প্রথমে ঘোষণা করা হয়েছে, বাট পরবর্তীতে জামায়াত ইসলামী রিভিউ করে, তাদের সিচুয়েশন রিভিউ করে কৃষ্ণ নন্দীকে খুলনা 1-এর প্রার্থী বানানো হয়, তার নাম ঘোষণা করা। তো কৃষ্ণ নন্দী জানিয়েছেন যে তাকে কেন্দ্রে ডেকে নেওয়া হয়েছিল, সেখানে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বা বলা হয়েছে যে তাকে প্রার্থী করা হচ্ছে, কাজ করবার জন্য তাকে বলা হয়েছে। তো তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন মাওলানা আবু ইউসুফ সম্পর্কে, যে ওখানে তো আবু ইউসুফের নাম আগে ঘোষণা করা হয়েছিল, আপনি সেদিক থেকে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কি? তো কৃষ্ণ নন্দী জানিয়েছেন যে না, কোনো বাধার সম্মুখীন হয়নি, কারণ আজ জামায়াতে আমির 2জনকে বুকে বুক মিলিয়ে দিয়েছেন। কৃষ্ণ নন্দী মেনশন করেছেন যে আমাদের বুকে বুক মিলিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আমরা ফ্রেন্ডলি ওয়েতে একে অপরের জন্য কাজ করব, আর এটি চূড়ান্ত সিদ্ধান্ত বলে। আর মাওলানা আবু ইউসুফ সেটি মেনে নিয়েছে। আর যুগান্তরের পক্ষ থেকে মাওলানা আবু ইউসুফকে জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়ে, তিনি বলেছেন যে এটি কেন্দ্রীয় সিদ্ধান্ত, বাংলাদেশ জামাত ইসলাম এই সিদ্ধান্ত নিয়েছে, কৃষ্ণ নন্দীকে এই আসনে প্রার্থী করা হয়েছে। এবং শুধু তাই না, আমাকে করা হয়েছে, অর্থাৎ আবু ইউসুফ বলছেন তার নিজের কথা, আমাকে করা হয়েছে কৃষ্ণ নন্দীর প্রধান এজেন্ট, তাই আমি তার জন্য মনোযোগ দিয়ে কাজ করব ইনশাআল্লাহ। তিনি এইভাবে বলেছেন কথাটি সাংবাদিককে। সো কোনো দ্বন্দ্ব নেই, মারামারি কাটাকাটি লেগে যাবে না, হয়নি কিছু, চুপচাপ মেনে নিয়েছেন মাওলানা আবু ইউসুফ। তো যেটি বলছিলেন, অভাবিত এমন একটি বিষয় অন্য দলে ভাবা যায় না। আর বিশেষভাবে ধর্মীয় ভাবাদর্শগত রাজনীতি করে যে দলটি, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষভাবে সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু কাউকে সাংসদ হবার জন্য তাদের টিকিট দেবে, তাদের নমিনেশন দেবে, প্রার্থিতা ঘোষণা করবে তাদের পক্ষে, এটি সত্যিকার অর্থে অভাবনীয়। এবং জামায়াত ইসলাম, যদিও আমি বলছি বা আমরা সবাই জানি যে ধর্মীয় রাজনীতি, বাট সম্ভবত ধর্মীয় রাজনীতি করে আরো অনেক দল বাংলাদেশে আছে, তারা কেউ এই দুঃসাহস দেখাতো আমার মনে হয়। তো আমার হিসেবে আমি যেটা দেখতে পাচ্ছি, জামাত ইসলাম ধর্মভিত্তিক রাজনীতি করলেও তারা তাদের রাজনীতিকে মডার্নাইজ করেছে, সময় উপযোগী করেছে, এবং আসলে করতে হবে।
বেঁচে থাকতে হলে, টিকে থাকতে হলে রাজনীতিকে সময় উপযোগী করতে হবে, সিদ্ধান্তকে সিচুয়েশন অনুযায়ী পাল্টাতে হবে। এবং এটি হয়েছে, যুগ যুগ ধরে হয়েছে, শতাব্দী শতাব্দী ধরে হয়েছে। মহানবীকেও আমরা দেখেছি প্রতিপক্ষের সঙ্গে সন্ধি করেছে। তিনি তো গো ধরে বসে থাকতে পারতেন, না না কিসের সন্ধি, আমি যেটি বলেছি এটি ফাইনাল, না তিনি সেটি করেননি। তাকেও দেখা গিয়েছে কৌশলী হতে সিচুয়েশন অনুযায়ী, এবং সেইটি দোষের কিছু না। তাই জামাত ইসলাম সম্ভবত স্ট্র্যাটেজি দিয়েছে এবং তারা যুগোপযোগী রাজনীতি করবার চেষ্টা করছে। আর এইটি করতে হবে, এই সময়ে এই ডিজিটাল যুগে টিকে থাকতে হলে কৌশলী হতে হবে, এবং ভালো অর্থে ভালো কিছু অ্যাচিভ করবার জন্য, নিজের গোল বা ডেস্টিনেশনে পৌঁছাবার জন্য যদি এরকম আপোষ করতেও হয় সেটি ঠিক আছে। রিকনসিলিয়েশনের পথে এটি একটি রাস্তা খুলে দিই, এবং সেটি আমাদের দরকার। কট্টরপন্থা আমাদের দরকার নেই। কট্টরপন্থা ভালো কিছু বই আনে না, আগেও বই আনেনি কবে। আফগানিস্তানে আমরা দেখছি কি করছে ধর্মীয় গোষ্ঠী, পাকিস্তানে কি করছে আমরা দেখছি, সিরিয়ায় কি করেছে, সব জায়গায় উগ্রপন্থীরা সব ঝামেলা পাঠাচ্ছে। এবং আসলে সত্যিকার অর্থে ইসলামের পক্ষে তারা কাজ করছে না, করতে পারছে না, কারণ উগ্রপন্থাকে সবাই ত্যাগ করছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি ত্যাগ করছে, এবং উগ্রপন্থার কোন তারা নমুনা দেখলেই তারা সেখানে বয়কট করছে, সেখানে প্রতিরোধের ডাক দিচ্ছে। সো উগ্রপন্থা দিয়ে কিছু অর্জন করা যাবে না। কথায় কথায় হুমকি ধমকি, আমারটাই ফাইনাল, এর বাইরে কোনো কথা নেই, এরকম না বিষয়টি। সো জামাত ইসলাম সেই সত্য অনুধাবন করতে পেরেছে, এবং সেইভাবে তারা তাদের রাজনীতিকে টেইলার মেড করছে বা করেছে বলে মনে হচ্ছে। তো এটি একটি চমৎকার সিদ্ধান্ত। জামাত ইসলামকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছে এমন একটি সিদ্ধান্ত নিতে পারবার কারণে, এবং এইটি রিকনসিলিয়েশনের সুস্পষ্ট বার্তা দিচ্ছে। সব দিক থেকে সুবিধা হবে বিষয়টা মনে করছি, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ভালো হবে, সব দিক থেকে ভালো হবে। পাশের দেশ ভারতেও কিন্তু আমরা জানি, সেখানেও কিন্তু ধর্মীয় গোষ্ঠী ক্ষমতায় আছে, বিজেপি, আরএসএস ধরনের যে দলটি আছে বিজেপি, তারা ক্ষমতায় আছে দীর্ঘদিন ধরে। বিজেপিরও কিন্তু হিন্দুর বাইরে এমনকি মুসলমান কেউ কেউ তাদের নেতা আছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন শাখা প্রশাখায় নেতৃস্থানীয়রা মুসলমান আছেন অনেকে। তো এইটি কৌশলগত দিক থেকে আবার ঠিক আছে। কেউ হয়তো বলতে পারেন হিন্দু দলে, আরএসএস গণনার দলে মুসলমান কেন প্রার্থী থাকবে, বা মুসলমান কেন নেতৃবৃন্দের কেউ থাকবে। বিষয়টি আসলে কৌশলগত হতে পারে, কারণ দেখা গিয়েছে তাদেরকে ঘৃণা করে তাদের থেকে দূরে থাকলে তারা অনেক ক্ষতি করতে পারবে মুসলমানদের, এবং ক্ষতি করছেন অলরেডি ভারতে। ভারতের মুসলমানরা ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছেন এই বিজেপি আমলে। শুধু মুসলমান না, অন্য ধর্মীয় সংখ্যালঘুরাও নির্যাতিত হচ্ছে। তো যদি তাদের রাজনীতির একটি অংশ হয়ে সেখানে গঠনমূলক পরিবর্তন আনা যায়, যাতে কিনা ইভেনচুয়ালি মুসলমানরা উপকৃত হন কিংবা ক্ষতিগ্রস্ত না হন, তাহলে আলটিরিয়র মোটিভটি এখানে আল্লাহ দেখবেন, ভিতরে কি আছে, কি চিন্তা করে বিজেপির রাজনীতিতে সহায়তা করা হচ্ছে, আলটিরিয়র মোটিভ, ভেতরগত উদ্দেশ্য কি আছে। তো সেটি যদি ভালো থাকে, সৎ থাকে, নিশ্চয়ই সেটি ঠিক আছে। তো সেটি আমরা করতে দেখলাম, এবং জামায়াত আরো কি কি চমক নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে, হয়তো আমরা শীঘ্রই সেগুলো জানতে পারবো। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।